গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস নাইনের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পরিমাপের একক ও পদ্ধতি, ফিজিক্যাল সায়েন্সের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পরিমাপের একক ও পদ্ধতি অর্থাৎ ইউনিটস অ্যান্ড ডাইমেনশন সম্পর্কে পড়ব। তো এখানে এই চ্যাপ্টারে বিভিন্ন রাশি সম্পর্কে, তাদের একক এবং মাত্রা সম্পর্কে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা হেডিং করে নেব ভৌত রাশি কাকে বলে। ভৌত রাশি অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটিস কাকে বলে। তো ভৌত বিজ্ঞানে অর্থাৎ পদার্থবিজ্ঞানে ভৌত রাশি বলতে সেই সমস্ত রাশিকে বোঝায় যে সমস্ত রাশিকে আমরা পরিমাপ করতে পারবো, যাদের যাদের মাপা যাবে তাদের বলবো কি আমরা ভৌত রাশি, অর্থাৎ পরিমাপযোগ্য সমস্ত রাশিকেই ভৌত রাশি বলা হয়। পরিমাপযোগ্য সমস্ত রাশিকেই ভৌত রাশি বলে, অর্থাৎ যাদের আমরা মাপতে পারবো। এক্সাম্পল কি, কোন রাশিগুলোকে আমরা মাপতে পারবো? যেমন ধরো তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছ, সেখানে একটা দড়ি পড়ে পেলে, সেই দড়িটার কতটা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য তুমি একটা ফিতে দিয়ে মাপতে পারো। যেতে যেতে দেখলে একটা লোহার টুকরো পড়ে আছে, তো সেই লোহার টুকরোটার ভর কতটা সেটা আমরা দাঁড়িপাল্লার সাহায্যে মাপতে পারবো, তাই না? তো এই যে ভর, দৈর্ঘ্য, তারপর তুমি সময়, এই জিনিসগুলো আমরা মাপতে পারি, তো এদের বলা হয় ভৌত রাশি। তাহলে এক্সাম্পল লিখে নেব আমরা: দৈর্ঘ্য, ভর, সময়, বল, কার্য, চাপ, শক্তি ইত্যাদি। আরো অনেক ভৌত রাশি আছে, সেগুলো সম্পর্কে আমরা ফার্দার ডিসকাস করব। তো এই ভৌত রাশিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তো ভৌত রাশিকে সাধারণত আমরা মান এবং দিকের ভিত্তিতে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভৌত রাশিকে মান এবং অভিমুখের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি, আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি অর্থাৎ ভেক্টর রাশি। ভেক্টর রাশি, তো দেখো স্কেলার রাশি আমরা কাকে বলবো? তো এটাও ভৌত রাশিরই ভাগ। তাহলে যে সমস্ত ভৌত রাশি শুধুমাত্র মান থাকবে, দিক বা অভিমুখ থাকবে না, সেই সমস্ত ভৌত রাশিকে আমরা স্কেলার রাশি বলবো। অর্থাৎ স্কেলার রাশির শুধুমাত্র কি আছে, মান আছে, কিন্তু দিক বা অভিমুখ থাকবে না। দিক বা অভিমুখ নেই। ঠিক একই জায়গায় ভেক্টর রাশি আমরা কাকে বলবো? যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে, সেই সমস্ত ভৌত রাশিকে আমরা ভেক্টর রাশি বলবো। অর্থাৎ মান ও অভিমুখ, দিক বা অভিমুখ উভয়ই আছে। উভয়ই বর্তমান। এবার দেখো স্কেলার রাশি শুধুমাত্র সাধারণ বীজগাণিতিক সূত্র, অর্থাৎ আমরা যে সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ জানি, সেটাকে সাধারণ সাধারণ বীজগাণিতিক সূত্র বলা হয়, সেই সমস্ত সূত্র মেনে চলে। অর্থাৎ স্কেলার রাশি সাধারণ বীজগাণিতিক সূত্র মেনে চলে। কিন্তু ভেক্টর রাশি ভেক্টর বীজগাণিতিক সূত্র মেনে চলে, সাধারণ বীজগাণিতিক সূত্র মেনে চলে না।
দেখো, সাধারণ বীজগাণিতিক সূত্র মানে এক্ষুনি বললাম যে সাধারণ যোগ বিয়োগ। ধরো এক্সাম্পল হিসাবে আমি বলছি 5+2 ইকুয়াল টু কি, তোমরা কত বলবে? 7। ঠিক একইভাবে 5 - 2 যদি বলি তাহলে তোমরা বলবে 3। কিন্তু দেখো এখানে যোগ, সিম্পল যোগ আর সিম্পল বিয়োগ হয়েছে, কিন্তু এখানে ভেক্টর রাশির ক্ষেত্রে আমি দুটো ভেক্টর নিলাম, একটা 5i প্লাস 2j, দুটো ভেক্টর নিলাম। তাহলে দেখো 5i প্লাস 2j, এটা কিন্তু সাধারণ বীজগাণিতিক যোগ মেনে চলবে না, এটা কিন্তু ভেক্টর বীজগাণিতিক যোগ। তাহলে এই দুটো ভেক্টরের সাম কত, যোগফল কত? তখন আমরা একটা ফর্মুলা জানি মান নির্ণয়ের ক্ষেত্রে, রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 29 হয়ে যাবে এর ভ্যালু। তো দেখো এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 5.6। দেখতে পাচ্ছি যে 5i এবং 2j এই দুটো ভেক্টরের সাম 5.6, 7 কিন্তু হলো না। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণ বীজগাণিতিক সূত্র মেনে চলছে না ভেক্টর রাশি, এ আলাদা সূত্র আছে। তো এরকমই দেখো স্কেলার রাশি এবং ভেক্টর রাশির এক্সাম্পল আমরা জেনে নেব, যেটা ইম্পর্টেন্ট, এক্সামে প্রচুর আসে। যেমন দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, চাপ, কার্য, তারপর হচ্ছে ঘনত্ব, ক্ষেত্রফল, আয়তন, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি। এই সমস্ত রাশিগুলোই হচ্ছে স্কেলার রাশি, কারণ এদের শুধুমাত্র মান আছে, দিক বা অভিমুখ নেই। এখানে খেয়াল করো, সময় এবং চাপ। আচ্ছা, আরেকটা এখানে আছে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। এই তিনটি রাশি, সময়, চাপ, তড়িৎ প্রবাহ মাত্রা, তিনটি রাশিরই কিন্তু মান এবং অভিমুখ উভয়ই আছে। কিন্তু যেহেতু এরা ভেক্টর বীজগাণিতিক সূত্র মেনে চলে না, তাই এই তিনটি রাশিকে আমরা আবার স্কেলার রাশিই ধরি। ক্লিয়ার? আচ্ছা, তাছাড়াও স্কেলার রাশি, ভেক্টর রাশি ছাড়াও আরেকটা রাশি আছে যেটা হচ্ছে টেনসর রাশি। তো সেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তাই আমি বলছি না। এবার দেখো, ভেক্টর রাশির এক্সাম্পল কি হবে? যে সমস্ত রাশির মান এবং দিক বা অভিমুখ উভয়ই থাকবে তাদেরই ভেক্টর রাশি বলবো। তো সেই সমস্ত রাশি যে আমি শুধু তার মান দেখে সেটাকে ডিসাইড করতে পারবো না। যেমন ধরো রাস্তা দিয়ে একটা বাইক যাচ্ছে 5 কিলোমিটার/আওয়ার বেগে, তো এখান থেকে তুমি পুরোপুরি ক্লিয়ার আইডিয়া পেলে না যে বাইকটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, শুধু তার মান জানলে। কিন্তু আমি যদি বলে দিই যে বাইকটা 5 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছে বা দক্ষিণ দিকে বা যাচ্ছে, তাহলে তুমি একটা ক্লিয়ার ধারণা পেলে যে বাইকটি কোন অভিমুখে যাচ্ছে এবং কত বেগে যাচ্ছে। তো দেখো, ভেক্টর রাশিকে বলতে গেলে সবসময় আমরা মানও দেব এবং তার সঙ্গে সঙ্গে দিক বা অভিমুখও নির্দিষ্ট করে দেব। ক্লিয়ার? তো ভেক্টর রাশির এক্সাম্পল কি হয়ে যাবে? যেমন ধরো বল, ভার বা ওজন, ভরবেগ, বেগ, ত্বরণ, মন্দন, বলের ভ্রামক, টর্ক ইত্যাদি। এই সমস্ত রাশিগুলোই হচ্ছে ভেক্টর রাশি। তাছাড়া আরো রাশি আছে যেগুলো আমরা ফার্দার পরে ডিসকাস করব। আচ্ছা, এবার দেখো, এই ভৌত রাশিকে আমরা এককের ভিত্তিতে, ভৌত রাশিকে আমরা এককের ভিত্তিতে আরো দুই ভাগে ভাগ করি। সেগুলো কি? দেখো, ভৌত রাশি, একে আমরা এককের ভিত্তিতে আরো দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি, অর্থাৎ ফান্ডামেন্টাল ইউনিটস আর ডিরাইভড ইউনিটস। মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল ইউনিটস, আর একটা হচ্ছে লব্ধ রাশি বা ডিরাইভড ইউনিটস। আচ্ছা, দেখো, মৌলিক রাশি কাকে বলবো? যে সমস্ত ভৌত রাশির নিজস্ব একক এবং মাত্রা আছে তাদের আমরা মৌলিক রাশি বলবো।
তাহলে যে সমস্ত রাশির নিজস্ব একক এবং মাত্রা থাকবে এবং যারা স্বাধীন, যে সমস্ত রাশি স্বাধীন তাদের আমরা মৌলিক রাশি বলবো। একই রকম ভাবে লব্ধ রাশি কাকে বলবো? যে সমস্ত রাশির নিজস্ব একক এবং মাত্রা নেই, মৌলিক রাশির একক এবং মাত্রা দ্বারা গঠিত, তাদের বলবো আমরা লব্ধ রাশি। ক্লিয়ার সবার? তাহলে দেখো, লব্ধ রাশির নিজস্ব একক ও মাত্রা নেই, মৌলিক রাশির, আচ্ছা এখানে এক বা একাধিক, এক বা একাধিক মৌলিক রাশির একক ও মাত্রা দ্বারা গঠিত হয়। গঠিত, এবং এরা হচ্ছে পরাধীন। এ সমস্ত লব্ধ রাশি হচ্ছে পরাধীন। কেন পরাধীন? কারণ এদের মৌলিক রাশির একক এবং মাত্রার উপর ডিপেন্ড করতে হচ্ছে, তাই এদের আমরা লব্ধ রাশি বলছি। আচ্ছা, মৌলিক রাশির এক্সাম্পল তাহলে কি কি হয়ে যাবে? দেখো, সমস্ত ভৌত রাশির মধ্যে টোটাল 7টা মৌলিক রাশি আছে। কি কি? দেখো, এক্সাম্পল হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা বা উষ্ণতা, তাপমাত্রা বা উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, কারেন্ট ইলেকট্রিসিটি যেটাকে বলি আমরা, দীপন প্রাবল্য অর্থাৎ লিউমিনাস ইন্টেন্সিটি, এবং পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তো দেখো, এখানে 7টি মৌলিক রাশি আমি বললাম, টোটাল মৌলিক রাশির সংখ্যা হচ্ছে 7টি। নাম্বার অফ ফান্ডামেন্টাল ইউনিটস কত? 7। যেমন তোমাদের ভাই বা বোন আছে, প্রত্যেকেরই নাম মুখস্থ থাকে, তোমরাও আজ থেকে এই 7টি মৌলিক রাশির অর্থাৎ দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা বা উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ, এদের মাত্রা, সিজিএস একক এবং এসআই একক মুখস্থ করে নেবে। আমি ছকের সাহায্যে দেখিয়ে দেবো। কারণ হচ্ছে কি, এই 7টি মৌলিক রাশির একক এবং মাত্রা তোমরা যদি না মনে রাখতে পারো, তাহলে যে আলাদা লব্ধ রাশিগুলো আছে যেগুলোর ওপর ফিজিক্যাল সায়েন্সের কোয়ান্টিটি পুরোটাই ডিপেন্ড করে, সেইগুলোর একক নির্ণয় করতে পারবে না এবং মাত্রা নির্ণয় করতে পারবে না। আর এক্সামে কিন্তু এই লব্ধ রাশির একক এবং মাত্রা থেকে কোশ্চেন আসে বেশি। তো 2025 সালেই একটা কোশ্চেন এসেছিল যে পাস্কাল কোন ভৌত রাশির একক? তো সেটাও দেখো, লব্ধ রাশি একটা, চাপের একক। তো এরকম টাইপের প্রচুর কোশ্চেন আসে, সেগুলো কিন্তু নির্ণয় তোমরা করতে পারবে না। তো দেখো, আমি ছকের সাহায্যে এই এককগুলো দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখো, একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ভৌত রাশিকে মেনশন করতে গেলে কি কি দরকার হয়, বা স্কেলার কোয়ান্টিটি আমরা দেখলাম যে শুধুমাত্র মান আছে, তো মান থাকলেই কি হবে? যেমন ধরো, তুমি বাজারে গেলে, বাজার করতে, দোকানে গিয়ে বলছো যে আমার আহ, চাল দরকার। দোকানদার বলল কতটা চাল দরকার, তুমি বললে 500 চাল দরকার। তো এইখান থেকে কি আমরা বুঝতে পারলাম যে কতটা পরিমাণ তুমি চাল কিনতে চাইছো, বা দোকানদার বুঝতে পারলো না? তো যে কোনো স্কেলার কোয়ান্টিটি বা ভেক্টর কোয়ান্টিটির মান যখন বলতে হবে, একটা ইউনিট দরকার হয়, অর্থাৎ এককের দরকার হয়। কেন এককের দরকার হয়? তো হেডিং করছি আমরা এককের প্রয়োজনীয়তা। এককের প্রয়োজনীয়তা। দেখো, একক আমাদের সেই কারণেই দরকার, কারণ কি, এখন যদি আমি বলি যে কাকু আমাকে 500 গ্রাম চাল দাও, বা বলে দিলাম যে 500 বস্তা আলু দাও, তাহলে এইখান থেকে একটা আমরা আইডিয়া পাচ্ছি যে কতটা পরিমাণ পদার্থ বা বস্তু আমি নিতে চাইছি। তাহলে আমরা ভৌত রাশির পরিমাণটা আমরা জানতে পারবো মানের সঙ্গে সঙ্গে।
সেই জন্যই আমাদের একক দরকার হয়। তাহলে একক কেন দরকার হলো আমাদের? পদার্থের পরিমাণ বোঝানোর জন্য। এই এককগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি। তাহলে একক পদ্ধতি অর্থাৎ ইউনিট সিস্টেম, একে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। আর সেটা হচ্ছে আমাদের মূল 3টি মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর এবং সময়ের ভিত্তিতে। এক হচ্ছে সিজিএস পদ্ধতি, 2 নম্বর হচ্ছে এমকেএস পদ্ধতি, এই এমকেএস পদ্ধতিকেই এসআই পদ্ধতি অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস পদ্ধতি বলা হয়। আর একটা হচ্ছে 3 নম্বর এফপিএস পদ্ধতি। তো এই পদ্ধতিগুলো কিভাবে নামকরণ করা হয়েছে? 3টি মৌলিক রাশি নিয়ে, একটা হচ্ছে দৈর্ঘ্য, তারপরে ভর এবং সময়। কিরকম ভাবে দেখো, দৈর্ঘ্য, ভর, সময়। সিজিএস, সিজিএস এর পুরো কথার অর্থ হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড। এই সেন্টিমিটার থেকে সেমি, গ্রাম থেকে জি লিখি আমরা, আর সেকেন্ডের এস লিখি। তো এইখান থেকে সিজিএস ফর্মটা চলে এসছে। ঠিক একই রকম ভাবে এমকেএস অর্থাৎ মিটার, প্রথমটা দৈর্ঘ্যের একক হয়, পরের মাঝেরটা হচ্ছে ভরের, তারপর হচ্ছে সময়ের। তাহলে এখানে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। একই রকম ভাবে এফপিএস পদ্ধতি, দেখো, ফুট, পাউন্ড এবং সেকেন্ড। এইভাবে আমাদের এককগুলো বানানো হয়েছে। ক্লিয়ার? এবার দেখো, সিজিএস একক এবং এমকেএস একক, এই দুটি একক পদ্ধতিকে একত্রে বলা হয় মেট্রিক পদ্ধতি বা দশমিক পদ্ধতি। সিজিএস ও এসআই পদ্ধতিকে মেট্রিক বা দশমিক পদ্ধতি অর্থাৎ ডেসিমাল সিস্টেম বলে, এবং এফপিএস পদ্ধতিকে ব্রিটিশ থার্মাল ইউনিট বলে, বিটিইউ পদ্ধতি বলে। কেন বলে সিজিএস এবং এসআই কে মেট্রিক বা দশমিক পদ্ধতি? কারণ হচ্ছে আমরা দশমিক ডান দিকে বা বাঁ দিকে করে, অর্থাৎ কোনো একটা সিস্টেমকে গুণ করে বা ভাগ করে আমরা এগুলোকে ইন্টারচেঞ্জ করতে পারি। যেমন ধরো, সিজিএস থেকে যদি আমরা এসআই যেতে চাই, তাহলে তাকে কিছু একটা কোয়ান্টিটি দিয়ে ভাগ করে, 1000 দিয়ে হোক, 100 দিয়ে ভাগ হোক, করলে যাওয়া যাবে। এবং এসআই থেকে যখন আমরা সিজিএস এ যেতে চাইবো, তখন গুণ করে যেতে পারবো। তাহলে আমরা দশমিকের হেরফের করে একটা পদ্ধতি থেকে অন্য পদ্ধতি যেতে পারি। তাই এই সিজিএস এবং এসআই পদ্ধতিকে দশমিক বা মেট্রিক পদ্ধতি বলা হয়। এবার আমি চলে যাচ্ছি, দেখো, যে আমাদের যে মূল ইম্পর্টেন্ট 7টি মৌলিক রাশি, তাদের একক এবং মাত্রায়। 7টি মৌলিক রাশির একক ও মাত্রা নির্ণয়।
এখানে আমরা মৌলিক রাশিগুলো লিখব পরপর। মৌলিক রাশি, এখানে লিখব মাত্রা, সিজিএস একক, এসআই বা এমকেএস একক, আর এখানে আরেকটা আমি অ্যাড করে দিলাম, এফপিএস একক, এফপিএস পদ্ধতিতে একক। 1 নম্বর দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্যর ইংরেজি হচ্ছে লেন্থ, আর মাত্রাগুলো এমনভাবে লেখা হয়েছে বা রাখা হয়েছে যে রাশিগুলোর ইংলিশের ফার্স্ট লেটার হচ্ছে তার মাত্রা। তাহলে লেন্থ, দৈর্ঘ্যের ইংরেজি লেন্থ, লেন্থের এল হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। তো সিজিএস একক কি হবে? তো এই এককগুলো আমি বলেছি দৈর্ঘ্য, ভর এবং সময় হিসেবে রাখা হয়েছে। তাহলে দেখো সেন্টিমিটার, সেন্টিমিটার হয়ে যাবে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক, সেমি। এবার দৈর্ঘ্যের এসআই একক বা এমকেএস একক কি হয়ে যাবে? মিটার। এফপিএস এ হয়ে গেল ফুট। 2 নম্বর কোয়ান্টিটি হচ্ছে ভর অর্থাৎ মাস। তাহলে মাসের এম হয়ে যাবে ভরের মাত্রা, ক্যাপিটাল এম। তো ভরের সিজিএস একক কি হবে? গ্রাম। এসআই একক হচ্ছে কেজি, আর এফপিএস একক হয়ে যাবে পাউন্ড। থার্ড হচ্ছে সময়। সময়ের ক্ষেত্রে এমন একটি কোয়ান্টিটি সময় যে প্রত্যেকটা একক সিস্টেমে সেম একক। এটাও একটা কোয়েশ্চেন যে দেখো সময় অর্থাৎ টাইম, টাইমের টি হচ্ছে সময়ের মাত্রা, ক্যাপিটাল টি। তো যদি বলে এমন একটি ভৌত রাশির নাম বলো যার 3টি একক পদ্ধতিতেই সেম একক, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? সময়। আর একটা আছে বন্ধুরা, সেটা হচ্ছে কি মোল, পদার্থের পরিমাণ। তো দেখো সময়ের সিজিএস এককও সেকেন্ড, এসআই এককও সেকেন্ড এবং এফপিএস এককও সেকেন্ড। 4 নম্বর কোয়ান্টিটি, 4 নম্বর কোয়ান্টিটি হচ্ছে কি তাপমাত্রা বা উষ্ণতা। তাপমাত্রা বা উষ্ণতা অর্থাৎ টেম্পারেচার। এবার তোমরা বলবে যে টেম্পারেচার যে আছে তারও মাত্রা হয়ে যাবে টি। তাহলে এখানে আমরা ডিফারেন্স পাবো না, টি যদি মাত্রা দিয়ে থাকি তাহলে দেখো সময়ের সঙ্গে গুলিয়ে যাচ্ছে। তো টেম্পারেচারের ক্ষেত্রে মাত্রা থিটা লেখা হয় বা কেলভিনের কে লেখা হয়। যখন টেম্পারেচার আমরা সিজিএস এ বসাবো তখন থিটা লিখবো, যখন এসআই পদ্ধতি অর্থাৎ কেলভিন এককে বসাবো তখন কে দিয়ে মাত্রা লেখা হয়। তো টেম্পারেচার বা তাপমাত্রার সিজিএস একক কি হয়ে যাবে? ডিগ্রি সেন্টিগ্রেড। আর এসআই একক হবে কেলভিন। এখানে দেখবে যে কেলভিনে কিন্তু ডিগ্রি হয় না, ঠিক আছে। আর এফপিএস একক হয়ে যাবে ডিগ্রি ফারেনহাইট। নেক্সট 5 নম্বর হয়ে যাবে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি। তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা আই, ক্যাপিটাল আই দিয়ে লেখা হয়। সিজিএস একক ইএমইউ, এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে অ্যাম্পিয়ার কোন ভৌত রাশির একক যদি জিজ্ঞেস করে তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা 6 নম্বর হচ্ছে দেখো দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য অর্থাৎ লুমিনাস ইন্টেন্সিটি। তো এর মাত্রা সিডি দিয়ে লেখা হয়, ইউনিটও হচ্ছে সিডি, ক্যান্ডেলা। আর 7 নম্বর হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ অর্থাৎ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তো এর মাত্রা হচ্ছে মোল, ইউনিটও মোল। তো এই 7টি মৌলিক রাশির একক এবং মাত্রা তোমাদের কিন্তু মুখস্থ করে রাখতে হবে পুরোটা, কারণ এই এককগুলো দিয়েই সমস্ত ভৌত রাশির একক এবং মাত্রা নির্ণয় করা যায়। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি একে একে। এই যে দেখো মৌলিক রাশিগুলো আমরা বললাম, তো ইম্পর্টেন্ট যে মৌলিক রাশিগুলো আছে যেমন ধরো দৈর্ঘ্য, ভর এবং সময়, সেই এই 3টি মৌলিক রাশি সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করে নেব, দেখে নেব। তো ফার্স্ট হেডিং হচ্ছে আমাদের ভর, না দৈর্ঘ্য দিয়েছিলাম না, তো দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ। তো দৈর্ঘ্য হচ্ছে কি জাতীয় রাশি?
আমরা একটু আগে দেখলাম দৈর্ঘ্য স্কেলার রাশি এবং মৌলিক রাশি, স্কেলার এবং মৌলিক রাশি। আচ্ছা, দৈর্ঘ্যর মাত্রা কি? দৈর্ঘ্যর মাত্রা এখনই আমরা দেখলাম যে এল দিয়ে লেখা হয়, এল। এবার মাত্রাগুলোকে এমএলটি পদ্ধতি অর্থাৎ মাত্রীয় বিশ্লেষণ পদ্ধতিতে লেখা হয়। তো সেটা লিখলে হয়ে যাবে M0 L T0, যেগুলো থাকবে না সেগুলো হয়ে যাবে পাওয়ারে 0। আচ্ছা, এবার আমি চলে আসছি দৈর্ঘ্যের এককে। দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের সিজিএস একক এখনই আমরা দেখলাম যে সেমি, এবং এসআই একক হয়ে যাবে মিটার, এবং এফপিএস পদ্ধতিতে একক হয়ে যাবে ফুট। এবার দেখো, আমি সিজিএস এবং এসআই একককে একটু আগে বললাম যে এটা হচ্ছে দশমিক পদ্ধতি, অর্থাৎ এসআই থেকে আমরা সিজিএস কনভার্ট করতে পারবো, তাই তো, বা সিজিএস থেকে এসআই কনভার্ট করতে পারবো। তাহলে এখানে একটা আমি কনভার্সন লিখে রাখছি, যেমন 1 মিটার সমান কত সেন্টিমিটার। 1 মিটার সমান হচ্ছে 100 সেমি। ঠিক একই রকম ভাবে যদি আমি বলি 1 সেমি সমান কত মিটার, তো সেমি থেকে যখন আমরা সরি মিটার থেকে যখন আমরা সেমিতে যাব 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, এবং সেমি থেকে যখন মিটারে যাব তখন 100 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার সবার? আচ্ছা, তো এইভাবে ইউনিট কনভার্টগুলো আমাদের জেনে রাখতে হবে। এইবার দেখো, দৈর্ঘ্য এটা তো হচ্ছে মিটার এবং সেন্টিমিটারে, কিন্তু অনেক সময় দৈর্ঘ্য মাপার একক অনেক বড় হয়। যেমন হচ্ছে কি, ধরো তুমি নক্ষত্র, তারা, এদের মানে ব্যাস মাপবে, বা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাপবে, সেক্ষেত্রে কোন এককগুলো ব্যবহার করবে? আচ্ছা, তার আগে বলে রাখি যে দৈর্ঘ্যের আরো বড় একক আছে, যেমন কিলোমিটার আছে, হেক্টোমিটার আছে, এই সমস্ত জিনিসগুলো আছে। কিন্তু তার থেকেও বড় একক হচ্ছে যখন আমরা কোনো নক্ষত্রের ব্যাস মাপবো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাপবো। বুঝতে পারলে? তো এই ক্ষেত্রে অনেক বড় দূরত্ব দেখানোর ক্ষেত্রে দৈর্ঘ্য মাপার কিছু বড় একক আছে। যেমন হচ্ছে ধরো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস, AU দিয়ে লেখা হয়, এটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস। এটা কি? তো পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব, এটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা সৌরজগতীয় একক বলে, সৌরজগতীয় একক বলে। এর ভ্যালু কত? আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, AU, AU ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 1.496 ইন্টু 10⁻11 মিটার, মানে প্রায় 1.5 কোটি কিলোমিটার, তাই না? তো এই হয়ে গেল এর ইউনিট। আচ্ছা, এটা কিলোমিটারে কনভার্ট করলে কি হয়ে যাবে? 1.496 ইন্টু 10⁸ কিলোমিটার। নেক্সট দেখো আরেকটা ইউনিট, লাইট ইয়ার বা আলোকবর্ষ। তো অনেক সময় কোশ্চেন আসে যে আলোকবর্ষ কোন ভৌত রাশির একক, যদি বলে আলোকবর্ষ বা লাইট ইয়ার কোন ভৌত রাশির একক, তো এটা হচ্ছে দৈর্ঘ্য মাপার একক। সবাই মনে রাখবে, এটা কিন্তু বেগের একক নয়, এটা হচ্ছে দৈর্ঘ্য মাপার একক। ক্লিয়ার সবার? একটু দাঁড়াও। আচ্ছা, তো লাইট ইয়ার বা আলোকবর্ষ কাকে বলে? শূন্য মাধ্যমে আলো 1 বছরে যতটা দূরত্ব যেতে পারে
তাকে 1 আলোকবর্ষ বলে। আচ্ছা, 1 লাইট ইয়ার সমান কত মিটার বা কত কিলোমিটার, তাহলে আমরা কি বলবো? তো এটা ক্যালকুলেশন করা যায়। যেমন আমরা কি জানি লাইটের স্পিড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সেটাকে যদি আমরা 365 দিন 24 ঘন্টা এভাবে পুরো গুণ করে যাই, সেটাকে ঘন্টাকে আবার মিটার বানালাম, মিটারকে সেকেন্ড বানিয়ে যদি আমরা গুণ টুন করি, তাহলে এর ভ্যালু আসবে মোটামুটি 9.46 × 10⁻15 মিটার। কিলোমিটারে কনভার্ট করলে 9.46 × 10⁻12 কিলোমিটার হবে। তো তোমাদের এটা মনে রাখতে হবে 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু কত মিটার। তো 9.46 × 10⁻15 মিটার, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর এখানে মনে রাখতে হবে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত মিটার, এটাও মনে রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এরকম করে মনে রাখতে হবে, সৌরজগতীয় একক বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কোন ভৌত রাশির একক, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? দৈর্ঘ্য মাপার একক। ক্লিয়ার? আরেকটা দেখো, পারসেক। পারসেক, পারসেক খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমেই কোশ্চেনটা হচ্ছে কি, যে পারসেক কোন ভৌত রাশির একক, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দৈর্ঘ্য মাপার একক। আর সেটাই নয়, দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক, যতগুলো একক বললাম এখনো অবধি পারসেক হচ্ছে সব থেকে বড় একক। দৈর্ঘ্য মাপার বৃহত্তম একক হলো পারসেক। এবার দেখো, পারসেক, 1 পারসেক ইজ ইকুয়াল টু কত লাইট ইয়ার, যদি বলে কোশ্চেন 1 পারসেক ইজ ইকুয়াল টু হচ্ছে 3.26 লাইট ইয়ার বা আলোকবর্ষ। 3.26 আলোকবর্ষ হচ্ছে 1 পারসেক। পারসেকের সংজ্ঞা যদি বলে, তাহলে দেখো ধরো কোনো একটা বৃত্তীয় পথ, বৃত্তীয় পথে যদি 1 সৌরজগতীয় একক বৃত্তচাপ মাপা হয়, ধরো এটা একটা বৃত্তীয় পথ, এই পথ বরাবর এইখান থেকে যাত্রা হলো, শুরু হলো 1 সৌরজগতীয় একক ডিস্টেন্স, এত দূর পর্যন্ত। এ যদি এই বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড, এই বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড কোণ সৃষ্টি করে, আর এটা 1 AU ডিস্টেন্স বৃত্তচাপ যদি হয়, তাহলে এই বৃত্তের যে ব্যাসার্ধ হবে, এই যে ব্যাসার্ধ আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাসার্ধের ডিস্টেন্সকে বলা হবে 1 পারসেক। অর্থাৎ কোনো বৃত্তপথে 1 অ্যাস্ট্রোনমিক্যাল বা 1 সৌরজগতীয় একক বৃত্তচাপ যদি ওই বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাহলে ওই বৃত্তের যে ব্যাসার্ধ হবে সেটাকে বলা হবে 1 পারসেক। ক্লিয়ার? সেটা আমি লিখছি না, জাস্ট বলে দিলাম। নেক্সট, এখানে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক আমি বলে দিলাম পারসেক। এবারে দেখো, কিছু কিছু ক্ষেত্রে দৈর্ঘ্য মাপার সবচেয়ে ছোট এককও আছে। যেমন ধরো ক্ষুদ্র ক্ষুদ্র অণু, পরমাণু, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এদের ব্যাস পরিমাপ করার জন্য ক্ষুদ্র একক ব্যবহার করা হয়, সে একককে কি বলা হয়? ফার্মি। তো নিউক্লিয়াসের ব্যাস, পরমাণুর ব্যাস, তারপরে হচ্ছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এদের ব্যাস বা ব্যাসার্ধ আমরা ফার্মি ইউনিটে মেজার করে থাকি। তাহলে দৈর্ঘ্য মাপার সবচেয়ে ছোট একক যদি বলে, তাহলে অ্যান্সার হয়ে যাবে ফার্মি। ফার্মি বা ফেমটোমিটার। ফেমটোমিটার এটা কি? এটা হচ্ছে দৈর্ঘ্য মাপার সবচেয়ে ক্ষুদ্রতম একক। দৈর্ঘ্য মাপার সবচেয়ে ছোট একক, ছোট একক হলো ফার্মি।
বা ফেমটোমিটার। তো দেখো 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10⁻⁻15 মিটার বা 1 ফেমটোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। তো দেখতে পাচ্ছ কতটা ছোট ডিস্টেন্স। 1 মিটারকে আমরা মানে 1-এর পরে 15টা শূন্য ভাগ যদি করি তাহলে যে ডিস্টেন্সটা পাবো খুব সামান্য ডিস্টেন্স, সেটাকে বলা হবে 1 ফার্মি বা ফেমটোমিটার। এর সাহায্যে আমরা পরমাণুর ব্যাস, নিউক্লিয়াসের ব্যাস, প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের ব্যাস বা ব্যাসার্ধ আমরা মেপে থাকি। আচ্ছা, এছাড়াও আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ রিলেশন তোমাদের মনে রাখতে হবে দৈর্ঘ্যের ক্ষেত্রে। যেমন হচ্ছে ধরো 1 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার? তো 10⁻, মাইক্রো মানে ছোট, তো 10⁻⁻6 মিটার, এটাকে বলা হবে 1 মাইক্রোমিটার। কিছু কিছু রিলেশন তোমাদের মনে রাখতে হবে কারণ এগুলো এক্সামে আসে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। এবার দেখো 1 অ্যামস্ট্রং, 1 অ্যামস্ট্রং সমান কত মিটার? তো 10⁻⁻10 মিটার। সেন্টিমিটারে যদি কনভার্ট করা হয় তাহলে দেখো মিটার থেকে সেন্টিমিটার গেলে গুণ করতে হয়, তাহলে 100 দিয়ে গুণ করলে 10⁻⁻8 সেমি হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান কি? ন্যানো ন মানে 10⁻⁻9 মিটার। ঠিক আছে, এবার দেখো ন্যানোমিটারের সঙ্গে অ্যামস্ট্রং এর যদি সম্পর্ক বলে এই দুটোর মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট হবে, তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ন্যানোমিটার অ্যামস্ট্রং এর 10 গুণ। তাহলে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 অ্যামস্ট্রং। এই রিলেশনগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার সবার? আচ্ছা, নেক্সট যে রিলেশনটা, আচ্ছা এখানে একটা জিনিস, দু একটা কোশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি। ধরো আমি বললাম নিচের কোনটি ক্ষুদ্রতম একক, নিচের কোনটি ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম দৈর্ঘ্যের একক? অপশন দিলাম, ধরো ন্যানোমিটার, অ্যামস্ট্রং, ফেমটোমিটার, পারসেক। তো যেহেতু সবগুলোই দৈর্ঘ্য মাপারই একক, কিন্তু এখানে বলছে সবথেকে ছোট একক কোনটি, তাহলে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন সি, যেটা হচ্ছে ফেমটোমিটার বা ফার্মি, সেটা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম একক। এই প্রশ্নটাই যদি আমি বলতাম যে কোনটি দৈর্ঘ্য মাপার সবচেয়ে বৃহত্তম একক, তাহলে অ্যান্সার হয়ে যেত পারসেক। ক্লিয়ার সবার? আচ্ছা, নেক্সট আমি চলে যাচ্ছি পরবর্তী মৌলিক রাশি, সেটা হচ্ছে ভর। একটু দাঁড়াও তোমরা। আচ্ছা, তো ভর রিডিং করো, ভর অর্থাৎ মাস। তো ভর কাকে বলে বন্ধুরা? কোনো বস্তুর, ধরো কোনো বস্তুর মধ্যে যতটা পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বলা হয় ভর। এক্সাম্পল হিসাবে যদি বলি, ধরো এটা একটা হচ্ছে জলের বোতল, এই জলের বোতলে কতটা পরিমাণ জল এখন আছে, জলের পরিমাণ, বোতলের ভিতরে জলের পরিমাণ, সেটা জড় পদার্থ, সেইটাই হচ্ছে ওই আহ, জলটার ভর। এবার যদি আমি এটা খালি খালি বোতল নিতাম, প্লাস্টিকের বোতল, তাহলে বলতাম এই বোতলটা যতটা পরিমাণ জড় পদার্থ অর্থাৎ প্লাস্টিক দিয়ে তৈরি, সেটা হচ্ছে বোতলের ভর। ক্লিয়ার? মানে কোনো বস্তুতে যতটা পরিমাণ পদার্থ নিয়ে গঠিত হবে বা জড় পদার্থ থাকবে সেটা হচ্ছে ওই বস্তুর ভর। ক্লিয়ার? তাহলে কোনো বস্তু মধ্যে যতটা পরিমাণ জড় পদার্থ থাকে তাকে
ওই বস্তুর ভর বলে। ভর বলে। ক্লিয়ার? আচ্ছা, ভর ভর কোন রাশি? তো ভর হচ্ছে স্কেলার রাশি, অর্থাৎ ভরের শুধুমাত্র মান আছে, কোনো রকম দিক বা অভিমুখ নেই, এবং এটি হচ্ছে একটি মৌলিক রাশি। মৌলিক রাশি। আচ্ছা, এবার ভরের ইউনিট সম্পর্কে এবং মাত্রা সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি ওপরে ছকে। তো ভর রিলেটেড অন্য যাবতীয় কোশ্চেনগুলো এখানে আলোচনা করব। যেমন ধরো যদি বলা হয় প্রশ্নে যে ভর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়, মানে দাঁড়িপাল্লা। বস্তুর ভর মাপা হয়। আচ্ছা, আরেকটা জিনিস, ভর দেখো, আমি যদি ওই জলের বোতলটা যেটা তোমাদের দেখালাম সেটা বর্তমানে যদি আমি দার্জিলিং নিয়ে যাই, তো সেই জলের পরিমাণটা কি কমে যাবে না বেড়ে যাবে না একই থাকবে? একই থাকবে। ঠিক একই বোতলটা যদি আমি কলকাতায় নিয়ে যাই তাহলে সেটাও জলের পরিমাণ সেমই থাকবে। তো পদার্থ তো কমছেও না বাড়ছেও না, একই থাকছে। তাহলে জায়গা বিশেষে বা স্থান পরিবর্তনে বস্তুর ভরের কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না, সর্বদা স্থির থাকে। ঠিক আছে? তাহলে ভর অপরিবর্তনশীল, মানে পরিবর্তনশীল নয়। ভর বস্তুর মৌলিক ধর্ম। ভর হলো বস্তুর মৌলিক ধর্ম, অর্থাৎ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে বস্তুর ভর। ভর কিন্তু ইহা পরিবর্তনশীল নয়। ইহা পরিবর্তনশীল নয়। ইহা জায়গা বিশেষে পরিবর্তন হয় না, সবসময় সেম থাকে। এক্সাম্পল হিসেবে ধরো আমি বলছি যে কোনো একটা বস্তুর ভর যদি আমি 5 কেজি বলি, যে এখানে আছে, কলকাতায় ওই বস্তুর ভর 5 কেজি হবে, শিলিগুড়িতেও ওই বস্তুর ভর 5 কেজি হবে, বাঁকুড়াতেও ওই বস্তুর ভর 5 কেজি হবে, চাঁদেও ওই বস্তুর ভর 5 কেজি হবে, মঙ্গল গ্রহে ওই বস্তুর ভর 5 কেজি হবে। ঠিক আছে? তো ভর কোনোদিনও চেঞ্জ হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, আমরা ছোট একক জানলাম, সিজিএস একক হচ্ছে, আচ্ছা এখানে লিখেই দিচ্ছি, একক। ভরের এককগুলো কি কি আছে? সিজিএস একক কি? গ্রাম। এসআই একক হয়ে গেল কিলোগ্রাম বা কেজি। তাহলে এই যে ইউনিট, এটাকেও আমরা কনভার্ট করতে পারি। এফপিএস বলতে গেলে পাউন্ড হয়ে যাবে। তো এই সিজিএস এবং এসআই ইউনিটকে কনভার্ট করা যায়। আমরা 1 কেজি ইকুয়াল টু কত গ্রাম জানি? 1 কেজি ইকুয়াল টু হচ্ছে 1000 গ্রাম, বা 1 গ্রাম ইজ ইকুয়াল টু হয়ে গেল 1/1000 কেজি, মানে 10⁻³ কেজি। তাই তো? এইভাবে আমরা কনভার্ট করতে পারি, অর্থাৎ কেজি থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ, এবং গ্রাম থেকে কেজিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাই তো? আচ্ছা, তাছাড়াও ভর মাপার আরো কিছু বড় বড় একক আছে, যেমন হচ্ছে কুইন্টাল। 1 কুইন্টাল সমান কত কেজি? তাহলে 100 কেজিতে 1 কুইন্টাল হয় আমরা জানি। ঠিক একই রকম ভাবে 1 মেট্রিক টন, 1 মেট্রিক টন বা 1 টন সমান কত কেজি? তো 1000 কেজিতে 1 টন হয়। 1000 কেজিতে 1 টন হয়। এছাড়া এগুলো তো হয়ে গেল বড় বড় ভর মাপার বড় একক। তো ভর মাপার কিছু ক্ষুদ্র এককও আছে, যেমন ধরো পরমাণু, অণু, এদের ভর আমরা কিভাবে মাপবো? তো ভর মাপার ক্ষুদ্রতম একক হচ্ছে পারমাণবিক ভর একক, বা অণু পরমাণুর ভর মাপা হয় পারমাণবিক ভর এককে, অ্যাটমিক মাস ইউনিট। তো ক্ষুদ্র বস্তু, যেমন পরমাণু, অণু, ভর পারমাণবিক ভর এককে।
অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট এএমইউ এককে মাপা হয়। এএমইউ কাকে বলা হয়? এক এএমইউ হচ্ছে একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ। মানে একটি কার্বন পরমাণুর ভর যত হবে তার 1/12 অংশ যতটা, সেটাই হচ্ছে এক এমইউ বা এক অ্যাটমিক মাস ইউনিট। তো এটা ক্যালকুলেশন করে দেখা গিয়েছে গ্রাম ইউনিটে 1.66 ইন্টু 10⁻⁻27 গ্রাম। 1.66 ইন্টু 10⁻⁻27, আচ্ছা এটা কেজি হবে, এটা কেজি হবে। গ্রাম যদি বলা হয় তাহলে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তো এই হচ্ছে এক অ্যাটমিক মাস ইউনিট। তোমরা এটা অবশ্যই মনে রাখবে, 1 এমইউ সমান কত গ্রাম? 1.66 ইন্টু 10⁻⁻24। আমারও মাঝে মধ্যে গন্ডগোল হয়ে যায়, এটা গ্রাম এককে, ঠিক আছে? এটা তোমাদের একটু মনে রাখতে হবে, অনেক সময় কোশ্চেন চলে আসে যে 1 এমইউ সমান কত গ্রাম। ক্লিয়ার? আচ্ছা, আমরা ভর মাপার বড় একক সম্পর্কেও আলোচনা করলাম, ছোট একক সম্পর্কেও আলোচনা করলাম এখানে। আর আরও কিছু যেমন ইউনিট, যদি বলে চন্দ্রশেখর ইউনিট, চন্দ্রশেখর ইউনিট এর সাহায্যেও কিন্তু ভর মাপা হয়, ঠিক আছে? এগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। নেক্সট হচ্ছে, আমরা যে জানলাম যে ভর মাপা হয় সাধারণ দাঁড়িপাল্লার সাহায্যে বা সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। তো সেই সাধারণ তুলা যন্ত্রে বা রাসায়নিক তুলা যন্ত্রে বাটখারাগুলো যে ব্যবহার করা হয় কোন অনুপাতে থাকে, ঠিক আছে? তো এটা একটা কোশ্চেন। সাধারণ তুলা যন্ত্রে বাটখারাগুলি 1:2:2:5 বা 5:2:2:1 অনুপাতে থাকে। মানে কি? এক্সাম্পল হিসেবে ওজন বাক্সে ধরে নিলাম যে একটি 5 গ্রামের বাটখারা আছে, তার মানে বাকি বাটখারাগুলো কি হবে ওই বাক্সে? দুটো থাকবে 2 গ্রামের বাটখারা আর একটা থাকবে 1 গ্রামের বাটখারা। একই রকম ভাবে ধরো 5 মিলিগ্রাম যদি বাটখারা হয় তো সেম 2 মিলিগ্রাম হবে অন্য বাটখারাগুলো, আর একটা 2 মিলিগ্রাম হবে, একটা 1 মিলিগ্রাম হবে। একটা বাটখারা যদি 500 গ্রাম হয় তাহলে বাকি বাটখারাগুলো ওই ওজন বাক্সে হয়ে যাবে 200 গ্রাম, আর একটা হবে 200 গ্রাম, আর একটা হবে 100 গ্রাম। এই অনুপাতে বাটখারাগুলো থাকে। ক্লিয়ার? এবার এই ওজন বাক্স দ্বারা আমরা সর্বনিম্ন কত ভর মাপতে পারি এবং সর্বোচ্চ কত ভর মাপতে পারি সেটাও আমাদের জানতে হবে। তো সর্বনিম্ন ভর মাপা যায় 10 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, আর সর্বোচ্চ ভর মাপা যায়, সর্বোচ্চ ভর 211.10 গ্রাম। এতটা পরিমাণ ভর আমরা মাপতে পারি, সর্বোচ্চ ভর। ক্লিয়ার সবার? নেক্সট, দেখো একটা কোশ্চেন, যে যদি বলা হয় যে পৃথিবীতে, পৃথিবীর মেরু অঞ্চল এবং বিষুব অঞ্চল, এই ধরো পৃথিবী, এই মেরু অঞ্চল আর এই হলো বিষুব অঞ্চল, তো কোথায় কোনো বস্তুর ভর বেশি হবে এবং কোথায় কোনো বস্তুর ভর কম হবে? আমরা জানি যে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কি হয়? বেশি হয়, কারণ অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু আমরা জানি gm/r²। তো পৃথিবীর ব্যাসার্ধ মেরু অঞ্চলের ক্ষেত্রে কম হয়, যেহেতু আর কম হয় তো জি বেশি হয়, ঠিক আছে? তো এক্ষেত্রে জি বেশি, ঠিক আছে? নেক্সট, বিষুব অঞ্চলে জি কি হয়? কম হয়। তো মেরু অঞ্চলে এবং বিষুব অঞ্চলের মধ্যে কোন ক্ষেত্রে ভর বেশি হবে? তো মনে রাখবে, যেহেতু ভর জায়গা বিশেষে চেঞ্জ হয় না, তো ভর সেম থাকবে দুই জায়গায়, কিন্তু ভার বা ওজন যদি বলি তখন চেঞ্জ হয়ে যাবে। আমরা ওজন বলতে কি বোঝাই? দেখো নেক্সট,
ভার বা ওজন, এটাকে অনেক সময় বল বলে, এটাও এক প্রকার বল। তো পৃথিবী পৃষ্ঠে থাকা কোনো বস্তুকে তার নিজ কেন্দ্রের দিকে যে বল দ্বারা টানে সেই বলকে বলা হয় ভার বা ওজন। তাকে বলা হয় ভার বা ওজন। তো এই ভার বা ওজনকে আমরা কিভাবে লিখতে পারি? ভার বা ওজন ইজ ইকুয়াল টু ডব্লিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ এম ইন্টু জি। তো দেখো এইখানে জি, জি যেহেতু পরিবর্তনশীল, মানে জায়গা বিশেষে জি এর মান চেঞ্জ হয়ে যায়, যার জন্য বস্তুর ভার বা ওজন ডব্লু পরিবর্তনশীল। তো কোনো বস্তুর ওজন, ধরো এখানে আমি যদি বলি 10 কেজি, তো সেটা কলকাতা, শিলিগুড়ি বা অন্য জায়গায়, যে কোনো জায়গায় চেঞ্জ হতে পারে। ধরো আমি বললাম পৃথিবীতে কোনো একটা বস্তুর ভর হচ্ছে ভার বা ওজন হচ্ছে 6 কেজি, তো সেটা চাঁদে নিয়ে গেলে 1 কেজি হয়ে যাবে, কারণ চাঁদে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 1/6 গুণ হয়, জি এর মানটা 1/6 গুণ হয়ে যায় তাই। তো দেখো চাঁদে অভিকর্ষ ত্বরণ জি কত, জি ড্যাশ ইজ ইকুয়াল টু হয়ে যাবে, পৃথিবীতে যদি অভিকর্ষ ত্বরণ জি হয় তো জি/6 হবে। ক্লিয়ার? এখান থেকে আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের সঙ্গে আলোচনা করব। ধরো আমি বললাম এখানে পৃথিবীতে, এখানে চাঁদে বস্তুর ভর 6 কেজি, তাহলে চাঁদে ওই বস্তুর ভর কত হবে? 6 কেজি হবে, চেঞ্জ হয় না। কিন্তু আমি যদি বলি পৃথিবীতে কোনো বস্তুর ভার বা ওজন 12 কেজি, তাহলে চাঁদে ওই বস্তুর ভর বা ওজন কত হয়ে যাবে? 2 কেজি হয়ে যাবে। ঠিক আছে? আবার এখানে যদি বলি যে পৃথিবীতে কোনো বস্তুর ভার হচ্ছে 12 কেজি, ওই বস্তুর ভর কত হবে চাঁদে? ভর জিজ্ঞেস করেছি, তাহলে ভার থেকে আমাকে ভার থেকে ভর বের করতে হবে। তাহলে কি করে ভর বের করব? 12। তো দেখো এখানে অভিকর্ষ ত্বরণ গুণ নেই, তাই না? তাহলে এখানে পৃথিবীতে যত ভর পাবো আমরা, চাঁদের ক্ষেত্রেও ততই ভর হবে, সেম ভর হবে। ঠিক আছে? ক্লিয়ার সবার? আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে। দেখো তাহলে এখানে আমরা বস্তুর ভর এবং ভার সম্পর্কে আলোচনা করে নিলাম। ক্লিয়ার সবার এতদূর পর্যন্ত? আচ্ছা, নেক্সট একটা পয়েন্ট আছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ তোমাদের এই নিয়ে দুটো এমসিকিউ আছে তপতি এমসিকিউ বুকে। একটা হচ্ছে কি কন্ডিশন, আমরা সাধারণ তুলা যন্ত্র তো দেখেছি যে, বা দাঁড়িপাল্লা দেখেছি কিরকম থাকে, এরকম টাইপের একটা দ্বন্দ্ব থাকে, তুলার দ্বন্দ্ব থাকে, এখানে একটা আলম্ব থাকে যেটাকে আমরা কাটা বলি, আর এইখানে থাকে তুলা পাত্র। তো এই আলম্বের দুই দিকে যেহেতু বাহু আছে, তুলা দণ্ডের যে বাহু, এর লেন্থ L1 ধরলাম একদিকে, একদিকে L2 ধরলাম, এবং এই পাত্রে একবার বাটখারা রাখলাম, এইদিকে ওজন মাপলাম। তো দুই ক্ষেত্রে অল্টারনেটিভ করে আমি ভর পেয়েছি বস্তুর, এখানে M1 গ্রাম, এখানে ধরো N2 গ্রাম। তো এক্ষেত্রে যদি কন্ডিশন কি বলছে, যদি তুলা দণ্ডের দুই দিকের যে বাহু আছে, অর্থাৎ L1 ইজ ইকুয়াল টু L2 যদি হয়, তাহলে বস্তুর প্রকৃত ভর কত হবে? আর M1 নট ইকুয়াল টু M2, আলাদা আলাদা হতে পারে, সেমও হতে পারে। তাহলে বস্তুর প্রকৃত ভর আমরা কিভাবে নির্ণয় করব?
তো অ্যাভারেজ করে নিই m1 প্লাস m2/2। এটা আমরা সাধারণত করি যে দুবার বাঁ দিক করে মাপলাম, তারপর দুইবার ডান দিকে করলে একটা অ্যাভারেজ ভ্যালু পেয়ে যাই। এটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে করে থাকি। আবার যদি ধরো ওই তুলা দণ্ডের ক্ষেত্রে ধরো 2 নম্বর কন্ডিশন, যদি এখানে 2 দিয়ে দিলাম, L1 আর L2 সমান নয়, মানে দুই দিকের যে বাহু, মানে আলম্বটা যে কোনো একদিকে আছে, ছোট বড় আছে, এটাই L1, এটাই L2। দেখতে পাচ্ছ এখানে ছোট বড় আছে, এখানে m1 ভর হয়েছে, এ পাত্রে m2 ভর হয়েছে। এক্ষেত্রে বস্তুর প্রকৃত ভর কত হবে? তো বস্তুর প্রকৃত ভর হয়ে যাবে এক্ষেত্রে ফর্মুলা m ইজ ইকুয়াল টু রুট ওভার অফ m1 ইন্টু m2 হয়ে যাবে। ধরো এক্সাম্পল হিসাবে আমি বললাম যে এটা 2 সেমি, এটা ধরো 5 সেমি, আর এখানে ধরো ওজন হয়েছে একবারে 9 কেজি, এদিক দিয়ে মেপে ধরো হয়েছে 4 কেজি। তাহলে প্রকৃত ভর কত হবে? রুট ওভার অফ 9 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 6 কেজি। তাহলে বস্তুটার অ্যাকচুয়াল ভর হচ্ছে 6 কেজি। এইভাবে আমরা ক্যালকুলেশন করব। ক্লিয়ার সবার? নেক্সট আর একটা আমি খুব ইম্পর্টেন্ট যে মৌলিক রাশি আছে আমাদের, সেটা সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ সময়, টাইম। তো এটাও একটি মৌলিক রাশি এবং স্কেলার রাশি। স্কেলার রাশি এবং মৌলিক রাশি, এর একক সমস্ত একক পদ্ধতিতেই সেম, অর্থাৎ সেকেন্ড। এবার এইখান থেকে 3-4টা কোশ্চেন আছে। যেমন ধরো একটি সরল দোলক, এখানে একটা বব ফিট করা আছে। তো এই যে দৈর্ঘ্যটা, ববের পিন পর্যন্ত যে দৈর্ঘ্য, যেটাকে বলা হয় দোলকের দৈর্ঘ্য, সরল দোলকের, সরল দোলকের ক্ষেত্রে দোলকের দৈর্ঘ্য এল। তো এই দোলকের পর্যায়কাল কত হবে? সরল দোলকের দোলগতির ক্ষেত্রে, সরল দোলকের দোলগতির ক্ষেত্রে পর্যায়কাল অর্থাৎ টাইম পিরিয়ড t is equal to হয় রুট ওভার 2 পাই রুট ওভার অফ L/g, যেখানে L হচ্ছে দোলকের দৈর্ঘ্য আর g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, জিটাও কিন্তু রুটের ভিতরে থাকে। তো এর ভ্যালু হচ্ছে, যদি বলে একটি পর্যায়কাল মানে পূর্ণ দোলনের পর্যায়কাল যদি বলে, মানে এইখান থেকে স্টার্ট হলো ধরো এ বিন্দু থেকে, আবার বি বিন্দুতে যাবে এবং পুনরায় এ বিন্দুতে ফিরে আসবে, মানে এইভাবে গেল, অর্ধ দোলন হলো, আর আবার বি থেকে এতে এলো, পূর্ণ দোলন হলো। তাহলে পূর্ণ দোলনের সময় কত? পূর্ণ দোলন কাল, যেটাকে পর্যায়কাল বলা হয়। তো এটা হচ্ছে সরল দোলগতির ক্ষেত্রে 2 সেকেন্ড। ক্লিয়ার সবার? এইবার এইখানে কি কোশ্চেন হতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ধরো এই যে দৈর্ঘ্যটা, এটা সরল দোলকের দৈর্ঘ্য বাড়তেও পারে কমতেও পারে। তো যদি দোলকের দৈর্ঘ্য যদি বেড়ে যায়, অর্থাৎ এল, ধরো দৈর্ঘ্য এল কোনো কারণে বেড়ে গেল, কখন? গরমকালে ধরো বেড়ে গেল, গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে কারণ পদার্থের প্রসারণ হয়। তো গ্রীষ্মকালে এল ধরো বেড়ে গেল, তো আমরা দেখতেই পাচ্ছি যেহেতু টাইম পিরিয়ড রুট ওভার অফ এল এর সঙ্গে সমানুপাতিক, আর এল বেড়ে যাচ্ছে মানে টাইম পিরিয়ড বেড়ে যাবে। তো যেটা পূর্ণ দোলন হতে 2 সেকেন্ড সময় লাগছিল, এখন সময় কত লাগবে? ধরো এক্সাম্পল 2.1 সেকেন্ড। তার মানে দেরিতে পূর্ণ দোলন হচ্ছে, দেরিতে পূর্ণ দোলন হচ্ছে। তাহলে ঘড়ি কি হয়ে যাবে? ঘড়ি স্লো হয়ে যাবে। তাহলে গ্রীষ্মকালে ঘড়ি কি হয়ে যায়? স্লো হয়ে যায়। এটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে আসে। তো গ্রীষ্মকালে সরল দোলক কি হয়ে যায়? স্লো হয়ে যায়। ঠিক একই রকম ভাবে ওই জন্য দেখবে গ্রীষ্মকালে অনেক লম্বা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, শীতকালে,
শীতকালে, তো শীতকালে কি হবে, সংকুচিত হবে দৈর্ঘ্য, অর্থাৎ এল কমে যাবে। এল যেহেতু কমে যাচ্ছে তো টাইম পিরিয়ড কি হবে, একই রকম ভাবে টাইম পিরিয়ডও কমে যাবে। তো যেটা 2 সেকেন্ড সময় লাগছিল সেটা ধরো 1.9 সেকেন্ড সময় লাগছে পূর্ণ দোলনে, অর্থাৎ তাড়াতাড়ি পূর্ণ দোলন সম্পূর্ণ হবে, অর্থাৎ ঘড়ি কি হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে। তো শীতকালে ঘড়ি কি হয়ে যায়, শীতকালে ঘড়ি ফাস্ট হয়ে যায়, ফাস্ট হয়ে যায়। ওই জন্য দেখবে সময় তাড়াতাড়ি পার হয়ে যায়। এখান থেকে দুটো কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে, যখন অভিকর্ষ ত্বরণ, মানে সরল দোলককে আমি পৃথিবীর মেরু অঞ্চলে নিয়ে গেলাম আবার বিষুব অঞ্চলে নিয়ে গেলাম, তাহলে কি হবে, আমরা একটু আগেই দেখলাম যে এই হচ্ছে পৃথিবী, আর পৃথিবীর মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ মেরুতে, আর এ হচ্ছে বিষুব অঞ্চল। তো মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কি হয়ে যায়, বেশি হয়ে যায়, যেহেতু আর কম, ব্যাসার্ধ কম, তো জি বেশি, অভিকর্ষ ত্বরণের মান জি বেশি, আর বিষুব অঞ্চলে জি এর ভ্যালু কম। তো মেরু অঞ্চলে সরল দোলককে যদি আমি নিয়ে যাই, তো জি বেশি হওয়ার কারণে আর টাইম পিরিয়ডের সঙ্গে দেখো জি এর রুট ওভার অফ ব্যস্তানুপাতি, রুট ওভার অফ জি এর সঙ্গে টাইম পিরিয়ড ব্যস্তানুপাতি সম্পর্ক, অর্থাৎ জি বাড়লে টি কমবে। তাহলে অভিকর্ষ ত্বরণ মেরু অঞ্চলে বেশি, তো টাইম পিরিয়ড কি হয়ে যাবে, কম হয়ে যাবে। তো টাইম পিরিয়ড কম, ধরো 1.9 সেকেন্ড হলো, তাহলে কি হয়ে যাবে, মেরু অঞ্চলে ঘড়ি ফাস্ট হয়ে যাবে। আর এমনি মেরু অঞ্চলে শীতকাল থাকে সারাটা বছর, তো ঘড়ি ফাস্ট চলে, ঘড়ি ফাস্ট চলে। নেক্সট হচ্ছে, যদি বিষুব অঞ্চলে আমি একটা সরল দোলককে নিয়ে যাই, বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল, তাহলে কি দেখা যাবে, বিষুব অঞ্চল গ্রীষ্মকাল থাকে বেশি, তো অভিকর্ষ ত্বরণের মানে এখানে কি বিষুব অঞ্চলে কম হয়, যেহেতু আর বেশি, আর এখানে বেশি, এই যে সেন্টার থেকে পৃথিবীর ব্যাসার্ধ আর বেশি, আর এখানে আর কম হয়, তো জি এর ভ্যালু কমে গেল। তো টাইম পিরিয়ড টি কি হবে, জি যেহেতু কমে যাচ্ছে টাইম পিরিয়ড বেড়ে যাবে, তাহলে পূর্ণ দোলন ধরো বেড়ে গেল 2.1 সেকেন্ডে, তাহলে ঘড়ি কি হয়ে যাবে, বিষুব অঞ্চলে ঘড়ি স্লো হয়ে যাবে। গ্রীষ্মকালে যেরকম ঘড়ি স্লো হয়ে যায়, বিষুব অঞ্চলে ঘড়ি স্লো চলে। তো টাইম পিরিয়ডের ওপর এরকম কিছু কোশ্চেন তোমাদের আসতে পারে। এখানে যেমন ধরো কোশ্চেন আছে কিছু, সেক, সেক কোন ভৌত রাশির একক যদি বলা হয়, সেক, তো সেক মনে রাখবে। তারপর মেট্রোনাম, মেট্রোনাম, এগুলো সব হচ্ছে সময়ের একক, এগুলো হচ্ছে সব সময়ের একক, সময় পরিমাপের একক। ক্লিয়ার? তো আজকে তোমাদের আমি এতটাই পড়ালাম। নেক্সট ক্লাসে আমরা সমস্ত আহ, যে লব্ধ রাশিগুলো আছে, অর্থাৎ ধরো ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, তারপরে হচ্ছে তোমার বল, চাপ, কার্য, ক্ষমতা, এই সমস্ত ভৌত রাশি মানে লব্ধ রাশির একক এবং মাত্রা সম্পর্কে পড়াবো। তো আজকে যতটা পড়ানো হয়েছে সবাই রিভিশন করবে, দিয়ে নেক্সট ক্লাসে লাইভ লাইভ ক্লাসে জয়েন করবে। তো সবাইকে থ্যাংক ইউ আর গুড নাইট।